এখানে বাবাকে স্পর্শ করা যায়, অনুভব করা যায়, আর বাবার কাছে এখানে যে যা চায় তাই পায়। তেজপাতা ট্রাই করছি এখানকার সি ফুড, মানে সামুদ্রিক কাঁকড়া, এরকম বড় বড় সাইজের সামুদ্রিক কাঁকড়া। কলকাতা থেকে যেন এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে মানুষের কোলাহল বা গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই। এই যেন একটা আলাদা জগতে পৌঁছে গেছি। শুধু পাখির ডাক, সাইডে কোকিলের শব্দ, কতটা সুন্দর বা কতটা মায়াবী লাগছে। পৃথিবী কতটা বৈচিত্র্যময় সেটা এখানে এলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের নিয়ে যাবো কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এমন একটা অফবিট প্লেস, যেখানে গেলে তোমরা দেখতে পাবে বড় বড় পাহাড়ের হাতছানি, তার সঙ্গে থাকবে বড় বড় জলপ্রপাত, থাকবে সমুদ্র সৈকত, উপরি পাওনা হিসাবে থাকবে বড় বড় মন্দির, যেটা আধ্যাত্মিকতায় মেলবন্ধনের সুন্দর একটা জায়গা। সব কিছুই তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন রয়েছি শালিমার স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে 08045 চেরাপল্লী স্পেশাল ট্রেন, যেটা 12টা 30 মিনিটে ছেড়ে আমাদের পৌঁছাবে বালাসর স্টেশনে সকাল 4টের সময়। সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। আমরা গিয়ে কোথায় থাকছি, কিভাবে আমরা ঘুরে দেখছি, কত কী খরচা হচ্ছে, যাবতীয় ইনফরমেশান সব কিছু থাকবে আজকের ভিডিওতে। চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের ট্রেন রয়েছে, সরাসরি ট্রেনে উঠবো, বাকি কোনো ইনফরমেশান তোমাদেরকে ট্রেনে গিয়ে দিচ্ছি। হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আমাদেরকে যেতে হবে 2 নম্বরে। আর এখান থেকে 2 নম্বরে যাওয়ার জন্য সাবওয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে সাবওয়ে। এই সাবওয়ে দিয়ে আমাদেরকে 2 নম্বরে যেতে হবে। তো চলুন এগোনো যাক। আর এই ট্রেনটা ধরার একটাই কারণ আমাদের, যেহেতু এটা রাত্রেবেলা ছাড়ছে 12:30টার সময়, তাহলে আমরা সকাল সকাল পৌঁছে যাব বালাসরে। ওখান থেকে আমরা ভালোভাবে সাইট সিনটা করতে পারবো। এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিছুটা ভিজেও গেছি। তো বন্ধুরা, এখন হাতে ঘুরতে বাজে 12টা 3, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 ঘন্টা আগে। ট্রেনের ভিতরে ইলেকট্রিসিটি ছিল না, আর 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে এ শন। চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের সিট হচ্ছে 60 আর 62, এই নিচে লোয়ার বাথ আর উপরে দেখতে পাচ্ছ আপার বাথ। এখানে আমাদের লাইটগুলো রাখা হয়েছে, রাহুলের ব্যাগ এখানে। এখন লাইট এই দিকের অংশগুলো লাইট নেই। আমরা যেহেতু শালিমার থেকে চাল্লাপল্লী স্পেশাল ট্রেনে আমরা ভ্রমণ করছি বালেশ্বর পর্যন্ত, তো বলে রাখা যায় এই ট্রেনে টোটাল কিন্তু 22টা কোচ রয়েছে। তার মধ্যে এসি 3 টায়ার রয়েছে 8টা, এসি 2 টায়ার রয়েছে 3টে। আর যদি জেনারেল কোচের কথা বলি, জেনারেল কোচ 2টো রয়েছে, আর স্লিপার রয়েছে 10টা। টোটাল 22টা কোচ রয়েছে। এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 1 দিন চলে, শুক্রবার। তো চলুন এসি 3 টায়ারটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই হলো এসি 3 টায়ার। এখানে প্রোভাইড করছে পিলো, তার সঙ্গে দিচ্ছে ব্ল্যাঙ্কেট। চাল্লাপল্লী স্পেশাল শালিমার স্টেশন থেকে 12টা 30 মিনিটে একদম রাইট টাইমে ছাড়লো, যেটা পৌঁছে দেবে আমাদেরকে বালাসর স্টেশনে সকাল 4টের সময়। আর আমাদের যাত্রাপথের মাঝখানে পড়বে 2টো ফল্ট। প্রথমে পড়বে সাঁতরাগাছি জংশন, তারপরে পড়বে খড়গপুর জংশন। তো চলুন স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে।
কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছালো খড়গপুর জংশনে। এখন হাতে গড়িতে বাজে 2:49। ট্রেন মোটামুটি অনেকটাই স্লো চলছে, 5 মিনিট মতো স্লো রয়েছে আমাদের ট্রেন। আর এর পরের যে জংশনে দাঁড়াবে সেটা হলো বালাসর জংশন, যেটা আমাদেরকে পৌঁছে দেবে ভোর 4টের সময়, যেটা আমাদের মেন ডেস্টিনেশন। গুড মর্নিং ফ্রম গুড মর্নিং বালেশ্বর। আর সকাল সকাল পৌঁছে গেলাম বালেশ্বরে, কারণ আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল সকাল 4টের সময়। আর ট্রেন অনেকটাই লেট, মিনিমাম 2.5 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। তো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, কারণ সকালবেলা এলে অনেকটাই ওয়েট করতে হতো, টাইম নষ্ট হতো এখানে। সকালবেলা ঢুকিয়েছে, আমাদের গাড়িটাও চলে এসছে। তো এখন এখান থেকে আমাদেরকে বাইরে যেতে হবে। ওখান থেকে স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে ঘুরছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই হলো বালাসর স্টেশনের মেন গেট। আমরা নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এসেছি 1 নম্বর। 1 নম্বর থেকে বাইরে আসতে এখানে কিছু কাজ চলছে, এইখান থেকে আর বেরোতে পারলাম না। সামনের দিক থেকে বাইরে এসেছি, আসার পরে এখানে বেশ বড় দেখতে পাবো অটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা চাইলে অটো নিয়ে নিতে পারো। আমাদের বুক করা রয়েছে অটো, এই যে অটো দেখতে পাচ্ছ, এই অটোতে করে আমরা যাব। আর তোমরা যদি এখান থেকে এসে বুক করো, তোমরা বার্গেনিং করে নেবে, 1000 টাকাও নিতে পারে, 800 টাকাও নিতে পারে। আর তোমরা যদি হোটেলের সঙ্গে কথা বলে আসো, তাহলে হোটেল থেকে যে গাড়িটা পাঠাবে, যে গাড়িটা প্রোভাইড করবে, সেখানে তোমরা 600 থেকে 700 টাকার মধ্যে কিন্তু তোমরা যেতে পারবে। আর আমরা এখন এই অটোতে করে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা ঘুরবো। তো চলুন যাওয়া যাক। এগোই এখান থেকে মিনিমাম 1.5 ঘন্টা মতো রাস্তা রয়েছে। প্রথমে যাবো পঞ্চলিঙ্গেশ্বর, তারপরে স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে এক করে ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের অটো ছেড়ে দিয়েছে। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এখান থেকে মিনিমাম ওই 1.5 ঘন্টা মতো রাস্তা রয়েছে। তো প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাব। আর আজকের ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছে। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বন্ধুরা, ওয়েলকাম টু বালাসর। আর বালাসরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর একটা গেট, বালাসর মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু তৈরি করেছে। উপরে মিসাইল রয়েছে, ওয়েলকাম জানাচ্ছে। ও হো, কি সুন্দর লাগছে দেখো। রাস্তায় যেতে যেতে খুব সুন্দর সুন্দর জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু তৈরি করা এই মন্দিরগুলি। বালাসরের মধ্যে তোমরা ছোটোখাটো অনেক মন্দির দেখতে পাবে যাওয়ার পথে, সেগুলো এক করে তোমাদেরকে নেমে দেখানোর চেষ্টা করব। পূর্বঘাট পর্বতমালার গা ঘেঁষে চলে গেছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর যে যেতে এই পাহাড়টা দেখতে পাচ্ছি, এটাই হলো সেই নীলগিরি পাহাড়। কতটা অপরূপ লাগছে দেখো। তার সঙ্গে এই যে সাইডে পারিপার্শ্বিক পরিবেশ আরও মুগ্ধ করছে। বন্ধুরা, আজকের ওয়েদারটা যেহেতু মেঘাচ্ছন্ন, দেখতে পাচ্ছ নীলগিরি পাহাড়ের উপরে এই যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। ওয়েদারের সঙ্গে সঙ্গে মেঘটা যেন আরও সুন্দর লাগছে দেখতে। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার পথে মনে হচ্ছে পাহাড়ের বুক চিরে যেন আমরা ছুটে চলেছি। তার মধ্যে এরকম তাল গাছের সারি দেখতে পাবে, কতটা অপূর্ব লাগছে। চলো। বন্ধুরা, বালাসর স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেটি রয়েছে নীলগিরি পর্বতের ঠিক উপরে, মানে চূড়ায় রয়েছে। আর এখন আমাদের অটো এখানেই নামালো, এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ সারি সারি দোকান রাস্তার দু সাইডে রয়েছে, সামনে বেশ কয়েকটা দোকান দেখতে পেলাম। ডালি পাওয়া যাচ্ছে? ডালি পাওয়া যাচ্ছে, পুজোর ডালি 20 টাকা করে, নারকেল ফুল, বেলপাতা, ধোতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা। আচ্ছা, যে জিনিস আলাদা নিলে সেটা আলাদা টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, একদম দেখতে পাচ্ছ তাজা ফুল রয়েছে, যেহেতু একদম সকালবেলা আমরা এসেছি। এখানেও দেখতে পাচ্ছি এখানে প্রসাদ রয়েছে। এই প্রসাদ কত করে নিচ্ছেন? এটা 50 টাকা, এটা 100 টাকা। এটা 50 টাকা, এটা 100 টাকা। 50 টাকা, এটা 1 কিলো।
আচ্ছা, এই খাজা রয়েছে নাকি এখানে? হ্যাঁ, খাজা সব মিলিয়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে কতক্ষণ আছে 5 মিলানা। কতক্ষণ দোকান খোলা থাকে, মানে ডালির দোকান? সকালে 6টার সময়, সন্ধ্যা 5টার সময় খোলা থাকে। আচ্ছা, সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। মন্দির যতক্ষণ খোলা থাকে ততক্ষণ ডালির দোকান খোলা পাবে, তাই তো? বাহ। আর তাছাড়া এখানে যে বেশ কিছু ফটো ফ্রেম রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে আসার সময় দেখিয়ে দিচ্ছি। তো চলুন প্রথমে আস্তে আস্তে আমরা মন্দিরটা দর্শন করি। মন্দির দর্শন করার পরে যখন আমরা ব্যাক করব, তখন তোমাদেরকে আর কি কি পাওয়া যায় ডালির দোকানে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন চলে এসেছি সেই দেবগিরি পর্বতের উপরে, সেই পঞ্চশিবলিঙ্গ মন্দিরের মেন প্রবেশদ্বার। দেখতেই পাচ্ছেন একদম উপরে রয়েছে শিব পার্বতীর একটা মূর্তি, কত সুন্দর লাগছে দেখুন। আর ভক্তরা এখান থেকেই টিকিট কালেক্ট করছেন জুতোর জন্য। এখানে জুতোর জন্য 5 টাকা করে টিকিট কালেক্ট করে তোমাদের কিন্তু উপরে উঠতে হবে। উপরে গিয়ে তোমাদেরকে জুতো খুলে তারপর বাবার দর্শন করতে যেতে পারবে। তাছাড়া এই সেই জায়গা যেখান থেকে 300টা সিঁড়ি পেরিয়ে আমাদেরকে যেতে হবে সেই বাবার দর্শন করতে, সেই পঞ্চশিবলিঙ্গ দর্শন করতে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখানকার পরিবেশ, এই আধ্যাত্মিক পরিবেশ কতটা সুন্দর, কতটা মায়াবী লাগছে। তাছাড়া দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট জলপ্রপাত দেখা যাচ্ছে, উপর থেকে জলপ্রপাতগুলো নামছে, কতটা সুন্দর লাগছে দেখতে। পঞ্চশিবলিঙ্গ যখন দর্শন করতে উপরের দিকে উঠবেন, দেখতে পাচ্ছেন এখানে যারা প্রবীণ নাগরিক রয়েছে তারা এখানে বসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, যেহেতু 300টা সিঁড়ি পেরিয়ে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। তাছাড়া সাইডেই দেখতে পাচ্ছ পাহাড়ের সাইডে খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ বসতে পারেন, কিভাবে যে ঘন্টাখানেক কেটে যাবে আপনারা টেরই পাবেন না। পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, পুজো দেওয়া হয়েছে। কোথা থেকে আসছেন? আমরা আসছি এই মানে বারুইপুর। বারুইপুর থেকে? আচ্ছা, সাউথ 24 পরগনা। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো লাগলো। বাবার দর্শন করলেন? হ্যাঁ, করেছি। বাবার উপরে, মন্দিরের উপরে, পাহাড়ের মাথায় উঠেছি, উঠে ঘুরে ঘুরে দেবগিরি পর্বতের উপরে রয়েছে বাবা, তাই তো? বাহ, খুব সুন্দর জায়গা। বলুন হর হর মহাদেব। হরে হরে মহাদেব। 300টা ধাপ পেরিয়ে আমরা উপরের দিকে যাব। তাছাড়া এই যে দাদাদের সঙ্গে কথা হলো, এনারা এসছে বারুইপুর থেকে, বেশ ভালো লাগলো, একই জায়গা থেকে আমরা এসছি। আচ্ছা, এখান থেকে জলপ্রপাত দেখার পরে আমরা যখন উপরের দিকে উঠলাম, এখানে রয়েছে বিপত্তারিণী মন্দির, দেখতে পাচ্ছ দু সাইডে দুটো সিংহ রয়েছে। এখানে রয়েছে বিপত্তারিণী মন্দির, এই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। জয় মা। জয় মা, মা গো, সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো। বিপত্তারিণী মাকে প্রণাম জানিয়ে আমরা আবার উঠলাম সিঁড়ি বেয়ে উপরের দিকে। একদিক থেকে আমরা উঠছি, আরেক দিক থেকে নামার জন্য সিঁড়ি রয়েছে। সাইডে বড় বড় গাছ। এটা তো আমার ফার্স্ট টাইম, তো আমি নিজেও ঘুরছি, দেখছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, উপরে ওঠার পরে এখানেই রয়েছে জুতো খোলার জায়গা, যেখানে আমাদের টোকন দেখিয়ে জুতোগুলো রাখলাম। উপরে উঠেই প্রথমেই তোমাদের চোখে পড়বে হনুমানজির একটা মন্দির, আর এখানে রয়েছে হনুমানজি, কতটা সুন্দর লাগছে দেখুন। পাহাড়ের চূড়ায় এই ছোট্ট হনুমান মন্দির, কতটা সুন্দর লাগছে দেখতে। এখন পুজো হচ্ছে। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। 5টা শিবলিঙ্গ আছে এখানে দেখতে পেলাম। তো বন্ধুরা, এখন রয়েছি দেবকুণ্ড পর্বতের উপরে। প্রায় 300টা সিঁড়ি পেরিয়ে কিন্তু এই পর্বতের উপরে রয়েছে 5টা শিবলিঙ্গ, যেটাকে পঞ্চশিবলিঙ্গ বলা হয়। এটিকে বলা হয় স্বয়ংভূ, যেখানে 5টা শিবলিঙ্গ, তার সঙ্গে রয়েছে 5টা বট গাছ। দেখতে পাচ্ছ ঠিক উপরে রয়েছে 5টা বট গাছ।
গোটা বিশ্বের মধ্যে এই সেই জায়গা যেটিকে পঞ্চশিবলিঙ্গ বলা হয়ে থাকে। আর এখানে যে জলপ্রপাত দেখতে পাচ্ছ, এই জলপ্রপাতের মধ্যে রয়েছে 5টা ছোট্ট ছোট শিবলিঙ্গ, যেখানে আমি এইমাত্র হাত দিয়ে দেখলাম, আমার গায়ে এখনও পর্যন্ত কাঁটা দিয়ে উঠছে। এখানে 5টা শিবলিঙ্গ রয়েছে। এখানে বাবাকে দর্শন করা যায় না, এখানে বাবাকে স্পর্শ করা যায়, অনুভব করা যায়। আর বাবার কাছে এখানে যে যা চায় তাই পায়। আমি শুনেছি অনেক দুরারোগ্য ব্যাধি কিন্তু এখানে এলে বিনাশ হয়। তো বন্ধুরা, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আমরা দর্শন করলাম। দর্শন করার পরে এখানে একটা গুহা রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে শিবলিঙ্গ রয়েছে। দেখুন, পাথর কেটে এখানে ছোট ছোট শিবলিঙ্গ। তাছাড়া এই গুহার মধ্যে যদি প্রবেশ করি, এখানে কিন্তু পুরোপুরি অন্ধকার। আর এখানে 5টা শিবলিঙ্গ রয়েছে, একবার তোমাদেরকে দেখাবো। এই সেই পঞ্চশিবলিঙ্গ, এখানে সবাই পুজো করছেন। তাছাড়া এখানে সাধু ঋষি মনি ঋষিদের ফটো কিন্তু এখানে রয়েছে এই পঞ্চশিবলিঙ্গের ঠিক পাশে। তাছাড়া গুহার ভেতরটা একবার দেখাবো। চারিদিকে দেখতে পাচ্ছ পুরোপুরি অন্ধকার। এখানে আরও একটা জায়গা রয়েছে, একটু ভেতরের দিকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এখানে একটা চামচিকি রয়েছে। এই দেখুন, এই সেই গুহা যেখানে পঞ্চশিবলিঙ্গ রয়েছে। এখানেও কিন্তু নিত্য পুজো দেওয়া হচ্ছে। ভক্তরা কিভাবে জলের ভেতরে মহাদেবকে স্পর্শ করছেন দেখুন। তো বন্ধুরা, এখানে কিন্তু ভগবানকে দেখা যায় না, ভগবানকে স্পর্শ করা যায়। আর এখানে মানত করলে ভগবানের কাছে যে যা চায় তাই কিন্তু পায়। আর এখানে রয়েছে একটা শিবলিঙ্গ। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে সবাই মানত করে যাচ্ছেন। আর এখানেই রয়েছে হনুমানজির একটা মূর্তি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার পরে এখানে রয়েছে রাধা গোবিন্দ মন্দির। তো চলুন একবার দর্শন করি। এখানে রয়েছে রাধা গোবিন্দ মন্দির। আর এখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাজিরও মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মন্দির নির্মাণিত। আচ্ছা আচ্ছা, শাল কোন শাল আছে এটা? রাধে রাধে। তো বন্ধুরা, দেবগিরি পর্বতের ঠিক উপরেই রয়েছে পঞ্চশিবলিঙ্গ মন্দির। তো পঞ্চশিবলিঙ্গ মন্দির আমরা দর্শন করলাম। দর্শন করে আমরা চলে এলাম আমাদের অটোতে। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের যে ক্যাম্প, সেখানেই যাব। তাছাড়া ক্যাম্পে যাওয়ার আগে রাস্তায় যে ছোটো ছোটো মন্দির আমরা দেখতে পাবো, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, নীলগিরি পর্বতের ঠিক পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। আর এখানে রয়েছে গরুর ধ্বজ, এখানে রয়েছে গরুর দেবতা। কেউ আসলে এখানে কিন্তু একবার জগন্নাথ দেবকে দর্শন করে যাবেন। আর সামনেই একবার তোমাদেরকে দেখাবো, সামনেই রয়েছে জগন্নাথ দেবের একটা মূর্তি, একদম সামনেই এই অংশটা একটু জুম করে দেখানোর চেষ্টা করবো তোমাদের। জয় জগন্নাথ। এখানে রয়েছে জগন্নাথ মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে বিশাল আকার একটি রথ তৈরি করা হচ্ছে। সামনেই যেহেতু রথযাত্রা, রথযাত্রার আগে কত সুন্দরভাবে রথটিকে সাজিয়ে তোলা হচ্ছে। আর এই হলো নীলগিরি পর্বত। আর উপরের দিকটাও যদি দেখাই, এই জায়গাটা দেখো, মেঘগুলো ভেসে ভেসে আসছে, কতটা সুন্দর লাগছে। জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে ডালা আর্কেড। এখানে ডালা পাওয়া যায় নাকি? কত করে ডালা নিচ্ছেন? 100 টাকা। কী কী থাকছে 100 টাকায়? প্রসাদ আছে, ফুল আছে। এই দেখো, প্রসাদ আছে, তার সঙ্গে তুমি ফুল পেয়ে যাবে, তুলসী পাতা, কলা পেয়ে যাচ্ছ, এখানে পাচ্ছ ধূপবাতি, আর এখানে প্রদীপ, সব মিলিয়ে 100 টাকা নাকি? আচ্ছা, কমে যদি কেউ নিতে চায়, এর কমে হবে? 100 টাকার কমে পাওয়া যায়? কত করে শুরু হচ্ছে 100 টাকার কমে? 60 টাকা। 60 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি খাজা রয়েছে, এগুলো কত করে নিচ্ছেন? 50 টাকা। 50 টাকা। কত রয়েছে এতে? বুঝলাম, 500। 500 টাকা। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, জগন্নাথ মন্দির দর্শন করার পরে এখানে আরও একটা মন্দির রয়েছে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির ও দুর্গা মন্দির। তাছাড়া দু সাইডে এরকম সিংহ রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। অনেকটা সেই পুরোনো দিনের রাজবাড়ির মতো কিন্তু ফিল হচ্ছে এই জায়গাটি।
জগন্নাথ মন্দির দর্শন করার পরে তোমরা কিন্তু অবশ্যই রাজবাড়ি দর্শন করে যাবে। এখানেও দুর্গা মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, তার সঙ্গে এখানে তোমরা রাজবাড়ির যে অংশ সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা ঘুরে দেখবে, যেহেতু আমি নিজে দেখেছি, তোমাদেরকে দেখাতে পারলাম না, ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার আমাদের অটোতে চলে যাবো, ওখান থেকে যে পরবর্তী সাইড সিন সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো সামনে যেহেতু রথযাত্রার জন্য দেখতে পাচ্ছ সুবিশাল বড় বড় দড়ি রয়েছে। এখানে 4টি দড়ি রয়েছে, বেশ মোটা মোটা সাইজের দড়ি। এই দড়ি দিয়ে কিন্তু রথটাকে টানা হবে। এখন এখানে রাখা হয়েছে, আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে রথযাত্রা। জগন্নাথ মন্দির দর্শন করার পরে আমরা দর্শন করলাম এখানকার রাজবাড়ির মধ্যে রয়েছে দুর্গা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির ও জগন্নাথ মন্দির। সব কিছু দেখার পরে আবার চলে এলাম এখানকার এক প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, যেটি কিনা পুরীর মূল মন্দিরের একটি চমৎকার রেপ্লিকা। আর ঢুকেই প্রথমেই দেখতে পেলাম সাইডেই রয়েছে অফিস ঘরের ঠিক সামনেই রয়েছে এখানে একটা কুণ্ড, এটিকে বলা হয় নরেন্দ্র কুণ্ড। তাছাড়া ঠাকুরকে এখানে বসিয়ে কিন্তু ভ্রমণ করানো হয়, নৌকো ভ্রমণ, তাই তো? আচ্ছা, বাহ, খুব সুন্দর। 2015 সালে নির্মিত এই মন্দিরের স্থাপত্য কোণারকের সূর্য মন্দির এবং নন্দীঘোষের রথের মিশ্রণ রয়েছে। শ্রী শ্রী জগন্নাথ মন্দির লাল বেলে পাথরের নির্মিত 78 ফুট উঁচু এই মন্দিরের সন্ধ্যার আলোয় রোশনাইয়ের দারুণ দেখায় ইমামি জগন্নাথ মন্দির। আর সামনেই রয়েছে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাজির একটা খুব সুন্দর মূর্তি। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য ভেতরে আর তোমাদেরকে দেখালাম না। একবার মন্দির প্রাঙ্গণটা চলো একবার এক ঝলক তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর এখানকার মন্দির প্রাঙ্গণ। জগন্নাথ মন্দির ঠিক সামনেই রয়েছে এখানে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল, আর একদম সামনেই রয়েছে নন্দী মহারাজ, দেখুন কতটা সুন্দর লাগছে। তার ঠিক সামনেই রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। জয় বাবা ভোলেনাথ, সবার মঙ্গল করো বাবা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। কাশী বিশ্বনাথ টেম্পলের ঠিক পেছনেই রয়েছে মা বিমলা দেবী টেম্পল, দেখুন কতটা সুন্দর লাগছে। জয় মা, মাগো সবার মঙ্গল করো মা। জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই তোমরা প্রথমে পেয়ে যাবে কাশী বিশ্বনাথ টেম্পল, তার ঠিক পাশেই রয়েছে মা বিমলা দেবী টেম্পল। বিমলা দেবী টেম্পল দর্শন করার পরেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ইমামি জগন্নাথ মন্দির অনেকটাই রথের মতো তৈরি করা হয়েছে। রথের যে চাকা দেখতে পাচ্ছ, চাকার অংশ রথের চাকার মতো কিন্তু তৈরি করা হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন। আর মন্দির প্রাঙ্গণটার ভেতরে যতটা বলবো ততটা কমই বলা হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে এলে যেন একটা শান্তি মনে হচ্ছে আমার। আর সাইডে দেখতে পাচ্ছি গাছগাছালি রয়েছে, সে যেন একটা আধ্যাত্মিকতার মেলবন্ধন, সত্যি খুবই সুন্দর। তো তোমরা অবশ্যই কিন্তু ইমামি জগন্নাথ মন্দিরটা মিস করো না। আর রাত্রেবেলা এখানে এলে আরও সুন্দর লাগবে, রাত্রেবেলার ভিউটা যখন লাইটগুলো জ্বলে আরও সুন্দর লাগে দেখতে। আর সামনেই যেহেতু রথযাত্রার আগে এই মন্দিরটি আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে, দেখুন কতটা সুন্দর। এখানেও পরপর দুটি মন্দির রয়েছে, চলুন একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দু সাইডে দুটি হাতি রয়েছে। এখানে রয়েছে মা গাজা লক্ষ্মী টেম্পল, এখানে রয়েছে মা লক্ষ্মী টেম্পল। চলুন একবার লক্ষ্মী মায়ের দর্শন করি। এখানে রয়েছে মা লক্ষ্মী, তার ঠিক সামনে আরও একটা মন্দির রয়েছে। এখানে রয়েছে শ্রী হনুমান টেম্পল। এখানে রয়েছে হনুমান টেম্পল। প্রতিটা মন্দির কতটা সুন্দর তৈরি করা, সত্যি ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আগত ভক্তরা দেখতে পাচ্ছ, এই যে সামনেই রয়েছে গরুধ্বজের ঠিক সামনেই রয়েছে সেই জগন্নাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির। আর মন্দিরটি কিন্তু অনেকটাই রথের আদলে তৈরি করা। এখানে রয়েছে গণপতি বাপ্পার একটা মন্দির, শ্রী গণেশ টেম্পল।
অপরূপ সুন্দর লাগছে দেখুন। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। এখানে রয়েছে গণপতি বাপ্পার একটা মন্দির। তো বন্ধুরা বালাসরে ঘুরতে এলে কিন্তু অবশ্যই তোমরা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের সঙ্গে তোমরা ইমামি জগন্নাথ মন্দির কিন্তু ডাকবে, এটা কিন্তু মিস করবো না। তো জগন্নাথ মন্দিরের ভেতরে তো ধূপবাতি জ্বালানো যায় না, এখানে বাইরে দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ড রয়েছে, এখানে তোমরা ধূপবাতি জ্বালাতে পারবে। আর এখান থেকে এবার আমরা এক্সিট করছি, এক্সিট করার পথে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আগত যে ভক্তরা আসছে সবাই কিন্তু এখানে প্রসাদ নিয়ে যাচ্ছেন। জয় জগন্নাথ। প্রতিদিন দেওয়া হয় এখানে। আগত যে ভক্তরা আসেন এখানে বিনা পয়সায় কিন্তু এই প্রসাদ দেওয়া হয় জগন্নাথ মন্দিরের ঠিক বাইরে। মন্দির দর্শন করার পরে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। আর একবার প্রসাদ গ্রহণ করে দেখি। সত্যি খুব সুন্দর। প্রসাদ খেয়ে যেন আলাদা একটা শান্তি পাচ্ছি। বন্ধুরা ইমামি জগন্নাথ মন্দির দর্শন করলাম, দর্শন করার পরে আবার চলে যাচ্ছে আমাদের অটোতে। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের যে ক্যাম্প রয়েছে, যেখানে আজকে আমরা রাত্রিবাস করব, সেটাই তোমাদেরকে দেখাবো। চলুন। বালাসর স্টেশন থেকে আমাদের ক্যাম্পের দূরত্ব রয়েছে 30 কিলোমিটার। অনেকগুলো রাস্তা রয়েছে, আমরা যেহেতু সাইট সিন করার পরে ক্যাম্পে যাচ্ছি, এই জন্য আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডের ডিস্টেন্স রয়েছে বালাসর স্টেশন থেকে 30 কিলোমিটার। আর পুরোপুরি একটা অফবিট প্লেস, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু গ্রাম্য পরিবেশ আর ফাঁকা মাঠ ধুধু করছে, পুরো সবুজে সবুজ। আর ছোট্ট ছোট্ট তোমরা এরকম গ্রামের বাড়িগুলো দেখতে পাবে, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা পৌঁছে গেলাম সি সাফারি ক্যাম্পে। আর আসার সঙ্গে সঙ্গে আমাদের হাতে তুলে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। আর ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমাদেরকে দেওয়া হচ্ছে ডাব। তো বন্ধুরা ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পরে আমাদের রুম দিয়ে দিয়েছে উপরে। আর এখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে, তোমাদেরকে এগুলো পরে ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলুন উপরে যাওয়া যাক। আমাদের রুমটা কেমন সেটা একবার তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা রুমের ভিতরে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে এখানে কিং সাইজের একটা বেড রয়েছে, এখানে দিচ্ছে ব্ল্যাঙ্কেট, এখানে একটা ব্যবহার করছে টাওয়াল। তাছাড়া এখানে 3 জন অনায়াসে থাকতে পারবে। এটা যেহেতু এসি রুম, এখানে যতগুলো রুম রয়েছে সবগুলো কিন্তু এসি রুম রয়েছে। এখানে ফ্যান ব্যবহার করছে, লাইট রয়েছে, এখানে একটা টি টেবিল দিচ্ছে, তার সঙ্গে চেয়ার ব্যবহার করছে। এখানে সুইচ বোর্ড রয়েছে, তোমরা চার্জ দিতে পারবে। এখানে একটা মিরর রয়েছে, এখানে রয়েছে বেসিন। আর যদি বলি ওয়াশরুমের কথা, এই হলো ওয়াশরুম, পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তাছাড়া এখানে একটা বালতি ব্যবহার করছে, এখানে রয়েছে শাওয়ার, একদম টিপটপ রয়েছে। তো বন্ধুরা এই রুমের মধ্যে অনায়াসে 3 জন থাকতে পারবে, অনেকটাই বড় রয়েছে এখানে। আর এই রুমের কেমন কি ভাড়া সেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো চলুন এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে, তারপরে স্টেপ বাই স্টেপ আর যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এক করে দেখাবো। বন্ধুরা এই বিচ সাফারি ক্যাম্পে এলে তোমরা কিন্তু এখানে অনেক টাইপের রুম পেয়ে যাবে। আমরা যে রুমে ছিলাম ওটা কিন্তু ছিল অনেকটাই কটেজ টাইপের রুম। দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনেই এই যে রুমগুলো, এগুলো কিন্তু কটেজের মধ্যে দেখতে কত সুন্দর দেখুন। আর তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো এরকম নিচে রুমও রয়েছে, যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা এখানে 4 জন থাকতে পারবে, সেরকম রুমও আছে এখানে। তো চলুন দেখাই একবার। এখানে অনেকগুলো রুম রয়েছে পরপর। তো এই রুমটা তোমাদেরকে দেখাবো, যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য বলে রাখি এই রুমটা বেস্ট অফ বেস্ট হবে, কারণ এখানে অনায়াসে 4 জন থাকতে পারবে। বেশ বড় বেড রয়েছে, দেখতে পাচ্ছ 4 জন থাকতে পারবে। যেহেতু এখানে সব রুম এসি রুম, এই জন্য এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে। আর এখানে একটা জানালা পেয়ে যাচ্ছ, তাছাড়া এখানে একটা ফ্যান রয়েছে বেশ বড়। এখানে তোমরা একটা ড্রেসিং টেবিল পাচ্ছ। তো বন্ধুরা বলে রাখি তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে এই রুমটা কিন্তু তোমাদের জন্য বেস্ট অফ বেস্ট, কারণ এই রুমটা বেশ বড় রুম রয়েছে, তার সঙ্গে পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে বাথরুম, এখানে রয়েছে কোমোড, এখানে পেয়ে যাবে শাওয়ার, এখানে একটা মিরর পাচ্ছ, তার সঙ্গে বেসিন পেয়ে যাচ্ছ। বেশ সুন্দর, অনায়াসে তোমরা 4 জন এখানে আরামসে থাকতে পারবে। আর এই রুমে উপরে আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে কটেজের মতো দেখতে। ওখানে যারা ডাবল বেডের
শেয়ারিং করা আছে, মানে 3 জন অনায়াসে থাকতে পারবে। আমরা যে রুমটা নিয়েছি ওখানে তোমরা 3 জন অনায়াসে থাকতে পারবে। আর এই যে বেডটা এখানে তোমরা 4 জন থাকতে পারবে। এটা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য এটাই বেস্ট। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি লাঞ্চে। এখন ঘড়িতে বাজে 2:40। আর যেহেতু আমরা দেরি করে চেকিং করলাম, আর লাঞ্চের মেনুটা একবার তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে সাদা ভাত, এখানে লেবু লঙ্কা পেঁয়াজ, আর এদিক থেকে যদি শুরু করি এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে পটল আলুর পোস্ত দিয়ে একটা তরকারি, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে এখানকার মধ্যে ফেমাস যেটা সেটা হলো দই বেগুন। এটা কিন্তু এখানকার মধ্যে ফেমাস, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আর এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে টক দই। আর এদিক থেকে যদি শুরু করি এটা হচ্ছে পমফ্রেট মাছ। এই যে জিনিসটা তার সঙ্গে থাকছে পমফ্রেট মাছ, এটা কিন্তু প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর আমরা এক্সট্রাভাবে অর্ডার করে নিয়েছিলাম, এটা হচ্ছে প্রন, তার সঙ্গে থাকছে এখানে কাঁকড়া, আর এই হচ্ছে স্যালাড। এই দুটো কিন্তু আমরা এক্সট্রাভাবে অর্ডার করেছি, তোমরা চাইলে এখান থেকে এক্সট্রাভাবে অর্ডার করে নিতে পারো। আর এই যে জিনিসটা এটা কিন্তু প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো চলুন এবার খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধু দুপুরবেলা লাঞ্চে রয়েছে আমাদের এলাই মেনু। কোনটা দিয়ে শুরু করবো সেটাই ভাবছি। প্রথমে যদি ডাল দিয়ে শুরু করা যায়, প্রথমে নিয়ে নিই একটু মুসুর ডাল। এত রকমের আইটেম। আর এই হচ্ছে আলু ভাজা, আলু ভাজা তার সঙ্গে মুসুরের ডাল। বাহ, ডালের টেস্টটা কিন্তু বেশ ভালো। হালকা পাতিলেবু দিয়ে দিলে ব্যাপারটা আরও জমে যাবে। বিভিন্ন জায়গার খাবারের আলাদা আলাদা টেস্ট রয়েছে। উড়িষ্যায় এসে এই বালেশ্বরে এখানকার খাবারের টেস্ট পুরোপুরি আলাদা রকমের। আমার তো বেশ ভালো লাগছে। আলু পটল পোস্ত এই যে দেখতে পাচ্ছ। তার সঙ্গে এখানে যেহেতু সমুদ্রটা পাশে, এখানে দিয়েছে দেখতে পাচ্ছ এরকম সাইজের ভোলা ভেটকি। এখানকার মাছ দেখতে পাচ্ছ পুরোপুরি ফ্রেশ রয়েছে, দেখো। বাহ, মাছগুলো একদম ফ্রেশ, একদম ফ্রেশ রয়েছে এখানকার মাছ। এবার এখানকার যে ফেমাস যে তরকারি সেটা হলো দই বেগুন। এই হলো দই বেগুন। উড়িষ্যার ফেমাস তরকারি হচ্ছে দই বেগুন। দেখো বেশ সুন্দর খেতে। এখানকার রান্না নিয়ে কোনো অভিযোগ নেই, রান্না কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর স্পেশালি দই বেগুন, এটা তো আমি ফার্স্ট টাইম খেলাম, আমার তো বেশ ভালো লেগেছে এটা। এবার যেটা দিয়ে শুরু করব এবার হচ্ছে পমফ্রেট। এই যে দেখতে পাচ্ছ এরকম বড় বড় সাইজের পমফ্রেট, এইরকম বড় সাইজের পমফ্রেট পাচ্ছ। যেটা ভিডিও দেখছো শুধু আমাদের দেখানোর জন্য দেওয়া হচ্ছে না, তোমরা যারা প্যাকেজের মধ্যে আসবে তারাও কিন্তু এরকম বড় সাইজের পমফ্রেট খেতে পাবে। আর মাছ যদি বলি, মাছ পুরোপুরি ফ্রেশ রয়েছে, সব মাছগুলোই কিন্তু বেশ ফ্রেশ। তো এই হচ্ছে গলদা চিংড়ি 2 পিস, বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি। দেখো তোমরা শুধু এটা ভেবো না যে আমাদের ভিডিও করার জন্য শুধু আমরা যেটা অর্ডার করছি হয়তো এরকম বড় সাইজ পাচ্ছি, তোমরা এলেও কিন্তু এরকম বড় বড় সাইজ পাবে। বন্ধুরা শেষ পাতে ট্রাই করছি এখানকার সি ফুড সামুদ্রিক কাঁকড়া, বেশ বড় সাইজের কাঁকড়া। তো চলুন একবার ট্রাই করে দেখা যাক। দেখতে পাচ্ছি এইরকম বড় বড় সাইজের কাঁকড়া, এই দেখো সাইজটা দেখো, এইরকম বড় বড় সাইজের কাঁকড়া কিন্তু তোমরা পাবে। শেষ পাতে ট্রাই করছি এখানকার সি ফুড মানে সামুদ্রিক কাঁকড়া, এরকম বড় বড় সাইজের সামুদ্রিক কাঁকড়া। শুধু ঘিটা দেখো, খুব টেস্টফুল। এখানকার সব খাবারই খুবই টেস্টফুল, খুব সুন্দর খেতে। শুধু আমরা ভিডিও করছি বলে নয়, তোমরা এখানে এসে নিজেরা যখন খাবে তখনই বুঝতে পারবে এখানকার খাবার কোয়ালিটি বেশ ভালো। শেষ পাশে থাকছে টমেটোর চাটনি। সঙ্গে থাকছে টক দই।
এত যে ভুড়ি ভোজ হলো সেটাকে হজম করার জন্য টক দই শেষ পাতে। এখন হাতে ঘড়িতে বাজে 4:13 আর এখন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম এখানকার সেই প্রসিদ্ধ নদী বুড়িওয়ালাম নদী। আর এই নদীতে আজকে আমরা নৌকো ভ্রমণ করব আর তোমাদের সামনে এই নদীর কিছু ইতিহাস তোমাদের সামনে শেয়ার করব। তো চলো এই নৌকো ভ্রমণ করি, তার সঙ্গে এখানকার কিছু ইতিহাস তোমাদেরকে জানাই। তো আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে, এখন আমরা যাব সামনে যে দ্বীপটা রয়েছে ওই দ্বীপেই সম্ভবত আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আর এই সেই ঐতিহাসিক নদী বুড়িওয়ালাম নদী, দেখতে পাচ্ছ কতটা মায়াবী, কতটা সুন্দর। বড় বড় ফিশিং নৌকো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে মাছ ধরার জন্য। তাছাড়া এখানেও কিন্তু বেশ কটা ফিশিং ট্রলার দেখতে পাচ্ছি। নদীর যদি উৎপত্তির কথা বলি, এই নদীর উৎপত্তি হয়েছে সিমলিপাল পর্বত থেকে, যেটি 199 কিলোমিটার অতিক্রম করে বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু এই নদীটি মিশেছে। আর দেখতেই পাচ্ছ এই যে বড় বড় ট্রলার দেখতে পাচ্ছ, ফিশিং ট্রলার, এগুলো কিন্তু বঙ্গোপসাগরের দিকে গিয়ে মাছ ধরতে যায়। এখন আমরা যে দ্বীপটা এসেছি এটা হলো টরন্টো আইল্যান্ড। তো বন্ধুরা এখন রয়েছি টরন্টো আইল্যান্ডে। এই আইল্যান্ডের এক সাইডে আমরা এইমাত্র ঘুরে এলাম, ওইদিকে নদীটা পুরোপুরি শান্ত। আর যদি এই দিকটায় দেখায়, এদিকে সমুদ্র সৈকত পুরোপুরি কিন্তু উত্তাল। পৃথিবী কতটা বৈচিত্র্যময় সেটা এখানে এলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এই জিনিসগুলো কিন্তু জীবনে স্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা। দেখতে পাচ্ছ এখন সেই বঙ্গোপসাগরের যে ঢেউ কতটা উত্তাল, একবার দেখো ঢেউর পরিমাণগুলো কত বড় বড় ঢেউ আসছে, সে যেন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই টরন্টো আইল্যান্ডে দেখতে পাচ্ছ এরকম লাল কাঁকড়া কিন্তু প্রচুর দেখতে পাবে, চারিদিকে প্রচুর গর্ত রয়েছে, তার মধ্যে থেকে এই দাদা ধরলো। আর দেখো কতটা সুন্দর লাগছে। আর এই হচ্ছে সাদা অংশে এই চোখ, বেশ বড় বড় সাইজের কাঁকড়া, দেখতেও কিন্তু খুব সুন্দর। দেখো তো বন্ধুরা এখন হাতে ঘড়িতে বাজে 5:55 আর আমরা নৌকো ভ্রমণ করে এখন ফিরলাম। আমরা ঘুরলাম টরন্টো আইল্যান্ড, তার সঙ্গে সুন্দরবনের ছোট্ট খাঁড়ি। সন্ধ্যা 7টার সময় আমাদেরকে দিয়েছিল বিকেলের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, তার সঙ্গে দিয়েছিল গরম গরম চা। চায়ের বদলে তোমরা চাইলে কিন্তু কফি পেয়ে যাবে, মানে ব্ল্যাক কফি, সেটা তোমাদেরকে জানাতে হবে। ঠিক 7:30টার সময়, মানে খেয়ে শেষ করে উঠতে পারলাম না, ঠিক 7:30টার সময় আবার চলে এসছে গরম গরম চিলি চিকেন। আর দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কিন্তু ভালোই রয়েছে। আর কালার যদি বলি, অনেকটাই সেই বড় বড় রেস্টুরেন্টে যেরকম কালার হয় সেরকম কিন্তু কালার। আর এখানকার খাবার নিয়ে তো এক্সট্রাভাবে কিছু বলার নেই, এখানকার খাবার কোয়ালিটি বেশ ভালো। দুপুরবেলা তোমাদেরকে শেয়ার করলাম, এখন ধোঁয়া উঠছে, বাহ বেশ সুন্দর খেতে। তো বন্ধুরা সি সাফারি বিচ ক্যাম্পে যদি তোমরা আসো, এখানকার প্যাকেজে এত পরিমাণে খাবারের আইটেম থাকে, কোনটা ছেড়ে যে কোনটা খাবেন সেটা বুঝে উঠতে পারবেন না। তো এখন আমাদেরকে এই চিলি চিকেন দিয়েছে, এখন এটাই খাই। খাবার কোয়ালিটি বেশ ভালো। এরপরে থাকছে রাতের ডিনার, জানি না কোন পেটে খাবো। বন্ধুরা এখন হাতে ঘড়িতে বাজে রাত 10টা আর এখানকার কিন্তু ডিনার শুরু হয় 9টা থেকে। আমরা এবার ডিনারে বসে গেছি। আমরা নিয়েছি রাইস, এখানে সাদা ভাত, এখানে লেবু লঙ্কা পেঁয়াজ, এখানে আলু ভাজা, এখানে 5 মিশালি একটা সবজি, আর এখানে দিয়েছে চিকেন কষা, কষা কষা চিকেন রয়েছে, এখানে রয়েছে মুসুর ডাল, আর এখানে একটা করে মিষ্টি। তো তোমরা রাইসের জায়গায় রুটিও নিতে পারো, অল্টারনেট অপশান হিসাবে তোমরা রুটিও খেতে পারো। তো চলো এখন আমরা যেহেতু রাইস নিয়েছি রাইসটাই খাই। প্রথমে ডাল দিয়ে শুরু করা যাক। আর এখানকার খাবার নিয়ে এক্সট্রা করে তো কিছু বলারই নেই। এখানকার সব খাবারই বেশ ভালো। সবজি আর ডাল তো খেলাম, এবার নিয়ে নিচ্ছি চিকেন কষা। চিকেনের বেশ কিছু আইটেম রাত্রেবেলা থেকে আমরা খেলাম, তোমাদেরকে শেয়ার করলাম।
আর রাইসের সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন, মানে লাল লাল চিকেন কষা। খুব ভালো টেস্ট, এখানকার রান্না সত্যি কোনো তুলনা নেই। অনেকটা ঘরোয়া স্বাদের যে টেস্ট সেটা কিন্তু পাচ্ছি। আপনারা ঘুরতে এলে এটা ভুলে যাবেন, এখানে এলে যে বাইরে কোথাও যাচ্ছি, মনে হবে বাড়িতে বসেই খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা, সি সাফারি বিচ ক্যাম্পের ঠিক পাশ দিয়ে চলে যাচ্ছে ঝাউ জঙ্গল। এটাই চলে গেছে সেই নির্জন সমুদ্র সৈকতে। আর কতটা সুন্দর লাগছে দেখুন, সারি সারি ঝাউ গাছ আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, কতটা সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, এই সি সাফারি বিচ ক্যাম্পের ঠিক পাশেই রয়েছে নির্জন এক সমুদ্র সৈকত। আর আমরা এখন হেঁটে চলেছি সেই নির্জন সমুদ্র সৈকতের দিকে। আর এটা হলো সেই ঘন ঝাউ জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। চারিদিকে শুধু পাখির কোলাহল, কিচিরমিচির শব্দ। আর এই সকালবেলা যদি তোমরা সমুদ্র সৈকতে যাও, একটা আলাদা রকম ফিল হবে। এদিকে সূর্যি মামা আর সারি সারি ঝাউ গাছ দেখা যাচ্ছে, কতটা সুন্দর দেখুন। মনে হচ্ছে কলকাতা থেকে যেন এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে মানুষের কোলাহল বা গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই। এ যেন একটা আলাদা জগতে পৌঁছে গেছি। শুধু পাখির ডাক, সাইডে কোকিলের শব্দ, কতটা সুন্দর বা কতটা মায়াবী লাগছে বন্ধুরা। এই সমুদ্র সৈকতে এরকম বড় বড় শঙ্খ পেয়ে যাবেন, দেখুন কত বড় বড় শঙ্খ। এখানে একটা ছোট শঙ্খ, এখানে দেখতে পাচ্ছি আরও একটা শঙ্খ, দেখুন কত বড় বড় শঙ্খ দেখুন। বন্ধুরা, এই সুবিশাল সমুদ্র সৈকতে কিভাবে মাছ ধরা হয় চলুন এক ঝলক দেখাই। এই দেখুন, একটা উন্নত কৌশলে কত সুন্দরভাবে মাছগুলিকে ধরা হচ্ছে এই সমুদ্র থেকে। আর এই বড় বড় ঢেউ আসছে, তার মধ্যেই দেখতে পাচ্ছেন কিভাবে মাছ ধরা হচ্ছে দেখুন। সেই জন্য এক আলাদা কৌশল, সেই কৌশলে মাছ ধরা হচ্ছে। দাদা, মাছ পড়েছে অল্প, দেখুন মাছ ধরা হচ্ছে কিভাবে দেখুন। বাহ, খুব সুন্দর কৌশল, তো খুব সুন্দর কৌশল মাছ ধরার জন্য। আচ্ছা, ভয় লাগে না? দূরে চলে যাও, আরো দূরে চলে যাও। বাহ, শুধু চিংড়ি মাছ পড়ে না, অন্য কোনো মাছ পড়ে? খালি চিংড়ি মাছ। এই বিক্রির জন্য নাকি না খাওয়ার জন্য? খাওয়ার জন্য, বিক্রির জন্য। আচ্ছা, খাওয়ার জন্য, বিক্রির জন্য। আচ্ছা, মাছ বেশি হলে বিক্রি হলে, না হলে খাওয়া হলো, তাই তো? বাহ, কাদু, বহুত কাদু আছে। হ্যাঁ, অনেক কাদা আছে দেখুন, কতটা সুন্দর আর বিশাল বড় বড় ঢেউ। আর দাদা কিভাবে মাছ ধরছে দেখুন। এই বাগদা সি বিচের সুবিশাল জলরাশি, আর তার মধ্যেই দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে মাছ ধরা হয়েছে। দেখুন কত বড় কতগুলো জ্যান্ত চিংড়ি মাছ দেখুন।
চিংড়ি মাছ দেখুন, তার সঙ্গে এরকম বড় বড় শঙ্খ। বন্ধুরা, এই সমুদ্র সৈকত থেকে এই মাত্র চিংড়ি মাছ ধরা হলো। দেখুন, এই দেখুন বেশ পরিমাণে চিংড়ি মাছ রয়েছে। এগুলো কি চিংড়ি? সিরিম। সিরিম চিংড়ি। হ্যাঁ। এরকম সাইজ হয় না, এর থেকে বড় হয়? না না, এরকম সাইজ হয়। এই যে দেখতে পাচ্ছেন এর থেকে বড় হয়। কতটা পড়েছে, একবারে এতটা নাকি? হ্যাঁ এর থেকে বেশি পড়ে? হ্যাঁ, এর থেকে আরো বেশি পড়ে। আচ্ছা, শুধু চিংড়ি মাছ নয়, এর সঙ্গে দেখতে পাচ্ছি এই একটা দেখুন নদীর জ্যান্ত মাছ। দেখুন, এটা কি মাছ? টাউরি মাছ। তাউরি মাছ। হ্যাঁ। এই দেখুন তাউরি মাছ। দেখুন দেখুন এত সুন্দর কৌশল, কীরকম সুন্দর করে বানানো। দেখুন এক পাড়ায় এতগুলো মাছ পড়লো, আর সত্যি খুব সুন্দর লাগছে। বন্ধুরা, সমুদ্রে দেখতে পেলাম এই সামুদ্রিক সন্ধ্যা কাঁকড়া। এই দেখুন, দেখুন বন্ধুরা, সামুদ্রিক সন্ধ্যা কাঁকড়া দেখতে পেলাম। সুইমিং পুলের পাশ দিয়ে কিন্তু বেশ সুন্দর কটেজের মতো রুম রয়েছে। তো বন্ধুরা, সুইমিং পুলের পাশে তোমাদেরকে দেখিয়েছিলাম বেশ কটা কটেজ, আর এই কটেজের মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা ওয়ালগুলো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এখানে অনায়াসে তোমরা 4 জন থাকতে পারবে। এখানে দেওয়া হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট, তার সঙ্গে দিচ্ছে পিলো। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, তার সঙ্গে একটা 1 লিটারের জলের বোতল দেওয়া হচ্ছে, এটা কমপ্লিমেন্টারি। কতটা সুন্দর দেখুন। উপরে রয়েছে একটা ফ্যান। চারিদিকটা সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে রয়েছে এসি, এখানে রয়েছে হ্যাঙ্গার, এখানে একটা তোমরা পেয়ে যাচ্ছ মিরর, আর এখানে একটা বেসিন। আর এই হচ্ছে ওয়াশরুম। যদি ওয়াশরুমটা দেখাই, বাহ খুব সুন্দর। এখানে তোমরা কোমর পাচ্ছ, এখানে শাওয়ার পাচ্ছ, বেশ সুন্দর। এক কথায় এই রুমে অনায়াসে 4 জন থাকা যায়। আর যদি বলি রুমটার পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যতগুলো রুম রয়েছে সবগুলো কিন্তু এসি রুম রয়েছে, খুব সুন্দর দেখুন। তাছাড়া তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ভাবো এখানে জঙ্গল সাফারির মতো তোমরা এখানে টেন্টে রাত্রিবাস করবে নিজের মনের মানুষকে নিয়ে, তার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই কটেজগুলো রয়েছে, আর এদিকে রয়েছে রুমের ঠিক পাশেই রয়েছে বড় বড় কাজু বাদামের গাছ। কাজু বাদামের গাছের ঠিক ভেতরেই, মানে ঠিক নিচেই রয়েছে, এই বাগানের মধ্যেই রয়েছে সেই টেন্ট, যেখানে তোমরা রাত্রিবাস করতে পারবে। রাত্রেবেলা মনে হবে কোনো জঙ্গলে বা কোনো পাহাড়ে গিয়ে রাত্রিবাস করছো। খুব সুন্দর দেখতে পাচ্ছ, একটা গা ছমছমে ব্যাপার রাত্রেবেলা থাকবে। আর বড় বড় কাজু বাদামের গাছ, তার ঠিক মাঝখানে রয়েছে এই ছোট্ট ছোট্ট টেন্টগুলি। কতটা সুন্দর, নিজের মনের মানুষকে নিয়ে এই যে দেখতে পাচ্ছ দোলনা করা রয়েছে, এখানে বসেও কিন্তু সময় কাটাতে পারো। এই টেন্টের মধ্যে গিয়ে দেখব, এই যে দেখতে পাচ্ছ টেন্টের মধ্যে ঢুকলাম। এখানে অনায়াসে তোমরা 4 জন থাকতে পারবে। বেশ বড় সাইজের টেন্ট রয়েছে, যেখানে 4 জন থাকতে পারবে। এখানে দেওয়া হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট, এখানে 2টো ফ্যান ব্যবহার করা হচ্ছে। তাছাড়া এখন লাইট বন্ধ করা আছে, যখন গেস্টরা আসে তখনই কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়। তাছাড়া বলে রাখি, যদি ভেন্টিলেশনের প্রবলেম হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ পেছনের দিকে এখানে জায়গা করা রয়েছে, এগুলো তোমরা খুলে দিতে পারো। আর এদিকে রয়েছে নির্জন সেই সমুদ্র সৈকত, যেখান থেকে ফুরফুরে হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। মানে এরকম জায়গায় রাত্রেবেলা তোমরা রাত্রিবাস করতে পারো। এক কথায় কিন্তু বেশ সুন্দর। যারা এরকম নির্জন জায়গায় টেন্টে থাকতে পছন্দ করো, বা যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যারা ভাবছো যে এরকম অ্যাডভেঞ্চার করবে, তাহলে তাদেরকে বলে রাখি এই ক্যাম্পটা কিন্তু তোমাদের জন্য বেস্ট অফ বেস্ট হবে। এখানে যে টেন্টগুলো রয়েছে, এই টেন্টগুলোর ঠিক পাশেই এখানে 4টে টেন্ট রয়েছে পরপর। 4টে টেন্টের ঠিক পাশেই কিন্তু এখানে একটা টয়লেট, এদিকে একটা টয়লেট পেয়ে যাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ সি সাফারি বিচ ক্যাম্পের এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে। চেকিং টাইম 12টার সময় দুপুর, আর চেক আউট হচ্ছে সকাল 10টায়। আর এখানে হচ্ছে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, মর্নিং টি, ব্রেকফাস্ট। টাইমিংটা একবার দেখে নেবেন আপনারা। ও হো হো হো, যদি তোমরা সি সাফারি ক্যাম্পে আসো তাহলে এরকম সুন্দর সুইমিং পুলে মজা নিতে পারবে। কীভাবে যে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবে না। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর
ঝর্ণাগুলো পড়ছে যেন আরও সুন্দর লাগছে। ও তো বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিনে রয়েছে চেক আউট। আর চেক আউটের আগেই চলে এসেছি ডাইনিং টেবিলে। আর এখানেই দেখতে পাচ্ছ সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি, তার সঙ্গে দিয়েছে এখানে আলু ছোলার তরকারি, আর এখানে হচ্ছে একটা ডিম সিদ্ধ আর একটা মিষ্টি। তো তোমরা যদি লুচি না খাও, লুচির বদলে তোমরা পরোটা পেয়ে যাবে, রুটি পেয়ে যাবে, তাছাড়া মুড়িও পেয়ে যাবে। এই তরকারির সঙ্গে তোমরা সকালবেলা ব্রেকফাস্ট সারতে পারবে। এখানকার খাবারের টেস্ট নিয়ে আর কিছু বলার নেই। প্রথম থেকে দেখে তোমরা বুঝতে পারছো এখানকার খাবার খুবই সুস্বাদু। এখানকার খাবার নিয়ে কিছু বলার নেই আর। বন্ধুরা, আজকে আমাদের বালাসোর ভ্রমণের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে আজকে আমরা চেক আউট করছি তোমরা কীভাবে কলকাতা থেকে উড়িষ্যার এই বালাসোরে পৌঁছাতে পারবে। তাছাড়া বালাসোরে এসে কীভাবে সাইট সিনগুলো ঘুরে দেখবে, কোন রিসোর্টে বা রাত্রিবাস করবে, কোথায় বা খাওয়া দাওয়া করবে, সব কিছুই যাবতীয় তথ্য নিয়ে শেয়ার করেছি এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এই যে ট্রিপটা করলাম, এই ট্রিপে কত কী খরচা হলো, এই যে সাইট সিনগুলো করলাম তার জন্য কেমন কী খরচা হয়েছে, সব কিছুই ডিটেলসে কিন্তু আমি শেয়ার করেছি আমার ডেসক্রিপশন বক্সে। তাছাড়া স্ক্রিনের উপর যে নাম্বারটা ভেসে আসছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই যে ক্যাম্প সি সাফারি ক্যাম্প, এই ক্যাম্পে দাদাদের সঙ্গে কথা বলতে পারো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আবার একটা নতুন ভিডিওয় নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।